আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষ্ণা। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ১। কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মা বাবা যেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন, সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলেই ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা, সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষ্ণা নুজায়াত তার বউ হচ্ছি না। না মানে না, কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনাই বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করল তৃষ্ণা। এত লম্বা বাসযাত্রার পরে বান্ধবী শিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবেই, আজ কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি, এক নম্বরের দাজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না, ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চাই তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্নই আসে না। আর মা বাবাগুলোও এক নম্বরের গাদ্দার। এই ছেলে বড়লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশপাশের সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালিকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয় গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা উপর উপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে শিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা অন্য সময় হয়তো বলতো, দরকার কি আন্টি এত কিছু করার, তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে বাপের নাম। তৃষাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না, থাকা তো দূরের বিষয়। সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষার অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তেই ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা, স্ত্রী সব আছে। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা, কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে। ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির তো অঢেল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। বেটার শরীর ভর্তি যেই কারেন্ট। সে এবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অব্রনীল থেকে শুরু করে তার বইয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলেই ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটোও কথা বলতো না তার সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল,
হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউভক্ত ভাবা যায়। তৃষা সেই প্রথম দেখাই একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছেহ, সারার জীবন, বছরে ৩৬৫ দিন ছেঁকা খেয়ে বেকা হয়ে বসে থাকা তৃষাকে যে এত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দিবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইসরে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গুলিগুপসির সব ছেলেরই তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তৃষার দিকেই থাকে, সেই ব্যবস্থাও করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। শিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখে লাগালো। শিমলা অবাক হয়, এই মেয়েকে সে সারাদিন এসবই করতে দেখে, ব্যাগ ভর্তি এসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু শসা পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটির তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাছ শালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে ম্যানিকিওর প্যাডিকিওর করতে কত লাগে ধারণা আছে, মূর্খ রমণী? সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে বা সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ ৪০০ বজায় রেখে দৌড় দিল। সেই এক ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্তমতো জায়গাটাই জমে থাকা পানির উপর গিয়ে পড়ল তৃষা। শিমলা তাকে উঠানোর বদলে ৩২ পাটি দেখিয়ে হাসতে শুরু করলো। সেই হাসি দেখে তৃষার মেজাজ গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলোও ঝাড়তে পারবে না। তখন মানুষ তো তৃষাকে হ্যাব্বি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতী মহিলার মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমণি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করল। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়োয় ক্লাসের ভিতর ঢুকতেই হঠাৎ একটা লম্বা চওড়া লোকের সঙ্গে ধাক্কা খেল। এত তাড়াহুড়োই ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভিতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারল না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে? তৃষা তখনও সেসব কথাই পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে, সেও একটু আগেই ঢুকলো। তৃষা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না, ধ্যাত। মেয়ে দুটো একেবারেই তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না?
তৃষা একটু অবাক হলো, মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তৃষা মনে মনে বলল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বিয়াদ্দপ, তোমাকে পরে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স, প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দিবে। জলদি যা। আর যাই বলবে না কেন, সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবো নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে, এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একেবারে পিছনে, এক এক করে দেখছে, সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ঢং। তৃষার পালা আসতেই সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির উপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড় ছুঁই ছুঁই, গলায় কিসব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্যাসলাইট। ঘড়ি নেই। কেন নেই? সময় দেখারও সময় নেই বলে? দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাগ্গে, সিনিয়র সাহেব বুঝি উনি। তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত, তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবে যদি তৃষার ওড়না আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিকটা কি বাজবে কি? তৃষার এত সব জল্পনায় ছেদ দড়িয়ে সেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তুড়ি বাজালো। তৃষার হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হিয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তেই সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটেই। কোন দেশের প্রধানমন্ত্রী আমার, যে ওনাকে দেখে সবাই ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে? তৃষা এগিয়ে গিয়েই বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশপাশের সবাই তা শুনে আবার কানাঘুষা করছে। এই মেয়ের সাহস দেখছো? আজকেই এসেছে আর আজকেই এত বিয়াদবি! আর সে জানে তার সামনে কে বসে আছে। পিছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে, তার আগেই লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গেই জিজ্ঞাসা করে উঠল, সেখানে গেলে? বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে। জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি প্রেম, প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একগেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপর ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি বাল? ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু। ধমকের চোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করল না। প্রেম ব্যাগ হাতড়ে একটা লাল লিপস্টিক পেল। ভালো করে দেখে একবার হাসল, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? আছে। ওই সময় তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না না, একেবারেই পচা।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হোপ, তোর সাথে মজা করছি, তামাশা চলছে। দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো। ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয়ে কেঁপে উঠল। বলল, ভাইয়া। ফিসফিস করে বলল কথাটা। তোর ভাইয়া গেছে জাহান্নামে। তুই চুমু দে আগে, বাঁদরমুখী। প্রেম গর্জে উঠল। তৃষার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া। পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দিব। তুমি আগে চুমু দেও। দাও বাকি। সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকেই চেয়ে আছে। কানাঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয়ে তৃষার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতেই তৃষার হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢুকে না। ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরাই জাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না। এবারের মতো ক্ষমা করা যায় না? ধ্যাৎ শালি। প্রেম তিশার দিকে এগিয়ে গেল। হাতে সিগারেটটা ফেলে ধোঁয়ার ছাড়ল ঠিক তিশার মুখ বরাবর। সরু চোখে তিশার দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করেই গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নিব? তৃষা কি করবে উপায় না পেয়ে চোখটা বন্ধ করে টুট এগিয়ে দিতেই তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই শোনা। প্রেম কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের কাটাস গন্ধ নাকে ধাক্কা খাচ্ছে। তৃষার আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই তৃষা বলল, ইয়ে মানে আমি মুতুর মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহের কাছে একটা কল দিয়ে কি বলবো, আমার ভাইয়া ওরফে সাইয়া, জানেন, ভার্সিটির সিনিয়র প্রেমনা ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পারলে ব্রেন থেকে ওই স্মৃতিগুলো ডিলেট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য যাওয়ার খুব কি দরকার ছিল? ওই বেটা প্রেমকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ার কোনো হ্যান্ডসাম ছেলেই কি নেই তৃষাকে এই হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছেই, লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকালে যে বাইকটা তাকে মৃত্যু জলে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা কাজীবাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোজের স্বভাবটা পেয়েছে তৃষা। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। ক্ষুধার ৩০টা দিন ফকফকা চকচকা থেকেছেন। তৃষার ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তার তৈমুর। ক্লাস 9-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না।
তৃষা দুরন্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ, ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে একটা তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টুলফুল তো পড়ে না, কিন্তু হাসলে একটা গজদাঁত অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, এক ফাইভে পড়া ছেলে, তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতে নজরও লেগে যেতে পারে। তখন তো দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে, আপনার টুথপেস্টে কি নুন আছে? পুরান ঢাকার গিজ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সুয়ারি ঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল দপদপ করে উঠছে। অন্ধকারে ডুবা রাত, শুধু দূরে কাকের মতো কিছুর কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝেই প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ, যেই হাতের মেহেদির রং এখনো পুরোপুরি উঠেনি, সেই হাতই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে দরফরানি, হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতেই দপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু ছিঁড়ে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। ভয়াত্ম চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পাই একটা গান, ফোনে ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ে পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়। সোজা কণ্ঠনালীর গভীরে গটগট শব্দে রক্ত ছিটকে বেরোয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতোই। মরণের সাথে সাথেই ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুলশয্যায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, প্রেম আমার, ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে, গলার ভেতর থেকে বোতা শব্দ বেরোয়, জবাই করা পশুর মতো। মুখোশ পরা খুনি এক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের প্রাণাপূরণ। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে, চোখে উন্মাদনায় মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভিতর ঘুরিয়ে দিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতের আঁধারে সোয়ারি ঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউই নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো ওয়েট এখানে কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কূপ বসালো চোখের মণির উপর। গলে ছিটকে একেবারে কালো মণিটা নরম হয়ে গেছে। চোখগুলো নরম হয়ে গলে পড়ল, গালের উপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত, মৃত্যুর কারণ জানার আগেই মৃত। মৃতদেহের উপর ঝুঁকে খুনি হাত বাড়ালো। মেয়েটির লম্বা
কালো চুলের ভিতর আঙ্গুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ সুন্দর তো, আমার যে এগুলো চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে গ্যাচাং শব্দে গোড়া থেকে কেটে ফেললো পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সে তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এই গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছের বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল। তাতে তার কিছুই যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড়সড় হই-হুট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা কে শুনবে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কী ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল, প্রেম আমার, ও প্রেম আমার। নেওয়া স্কুটি কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুটি। নেওয়াজ পুরান ঢাকার নামিদামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন তারা। পুরান ঢাকার নামিদামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছে। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে। তবে সেই মশাই তো এখন বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? কই, দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল নিজে ধরবে তা তো নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হাইনা, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বুদয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বকাটে পানা সরবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠেই চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজা। হেতিজারা আগে রাজশাহী থাকতো, স্বামী মরেছে। সেই ছোট মেয়েটা হওয়ার পর শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে দুই ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্ট স্পেশাল ফোর্সের অফিসার, ড্যাশিং লোক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করল, কিরে প্রেমা, প্রেম কোথায়, নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি? ইচ্ছে। প্রেমা মুখটা বেঁকসি কেটে ঢেঙ্গিয়ে ঢেঙ্গিয়ে প্রেমের ঘরে ঢুকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে দুটো বাড়ি, একটা নেওয়াজ কুটি, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি।
প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারেই নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম, সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশ নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজেই সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপুড় হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখা দেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময়ী তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণার্ত করি। কোনটা দিয়ে শুরু করব ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হিয়ার বলতো সে চোখ মেরে। মেয়ের আর সাহসই হয়নি ওই বাড়িতে কাজ করার, কিংবা প্রেমের প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতাগুলোও খুলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না সেরে এসেছে। প্রেমার ইচ্ছে করেছে প্রেমের ঘাড় ছুঁই ছুঁই কাল্লি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটিমিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়েচড়ে বিরক্তি নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বললে তো সবাই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পীড়িতের পেশাল পারিস না তো। তোকে দেখলেই আমার মাথার রগগুলো নড়েচড়ে উঠে। কেন, সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে মগি, একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর নিতে পারছে না অপমানগুলো। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো। প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। ধুরবাল, আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি বাঁদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভিতর এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারো সঙ্গে দেখা না করেই প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখেই বুঝতে পারে সবাই আজ কারোর উপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খাই ছেলেটা। সেও আজকে প্রেমের এই রাগ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবর ধরে। তৃষার মধ্যে কোনো রিয়েকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলা, একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপ আছেন। প্রেমের মেজাজ তখন আরো খারাপ হয়। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইতর রামু করে রে। এই অঙ্কুর, হলের রুমের চাবি দে তো, শালিকে বুঝিয়ে দি পিস্তল আমার আসল না খেলনা।